আজকের আলোচনার বিষয় সতীনাথ ভাদুড়ী, তার 6টি উপন্যাস, কয়েকটি গল্প সংকলন, একটি নাটক, কয়েকটি কবিতা এবং কয়েকটি প্রবন্ধ নিয়েই আজকের আলোচনা। এসএলএসটি এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের যে সিলেবাস, সেই সিলেবাসেই সতীনাথ ভাদুড়ী রয়েছে। তো সেক্ষেত্রে যেমন ধরনের প্রশ্ন আসতে পারে তার উপর বেস করে এখানে তথ্যবহুলভাবে এই ভিডিওটি আলোচনা করা হয়েছে এবং আশা করব এই ভিডিওটি আপনাদের অনেকটা উপকার আসবে। আপনারা ভিডিওটি পুরো দেখুন, যদি একটু গরম সময় একটু আপনাদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে। তো যাই হোক, একটু ডিসপ্লের দিকে চোখ রাখুন, ভিডিও শুরু করছি। আজকের আলোচনা সতীনাথ ভাদুড়ী, জন্ম 1906 খ্রিস্টাব্দের 27 তারিখ, অর্থাৎ বিহারের পূর্ণিয়া জেলার ভাট্টা বাজারে সতীনাথ ভাদুড়ী জন্মগ্রহণ করেন। পরিবার, পিতার নাম হচ্ছে ইন্দুভূষণ ভাদুড়ী, মায়ের নাম হচ্ছে রাজপালা দেবী। বেশি কিছু আলোচনা করিনি, একবার সরাসরি মূল ফোকাসে চলে গেছে। দেখুন, সাহিত্যে পদার্পণ অর্থাৎ কোন রচনার মাধ্যমে তিনি সাহিত্য জগতে পদার্পণ করছেন, ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 1931 খ্রিস্টাব্দে বিচিত্রা বলে যে পত্রিকা, সেই পত্রিকায় জামাই বাবু গল্পের মধ্য দিয়ে তিনি সাহিত্য জগতে আত্মপ্রকাশ করছেন, ভীষণ ইম্পর্টেন্ট। শুধু জানেন ছদ্মনাম, তিনি কোন ছদ্মনামে সাহিত্য রচনা করছে তার একটি ছদ্মনাম পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে চিত্রগুপ্ত। আর এই ছদ্মনামে তার দ্বিতীয় প্রকাশিত উপন্যাস চিত্রগুপ্তের ফাইল তিনি লিখছেন। আর উপাধি বলতে বিভিন্নজন বিভিন্ন রকমভাবে তার উপাধি দিয়েছে, যেমন উদ্যানপ্রিয়, অর্থাৎ গাছপালা এইসব ভালোবাসতেন, তার জন্য তাকে বিভিন্ন সাহিত্যিক, সাহিত্যরসিক এবং লেখকরাই উপাধি দিচ্ছেন। আর একটা উপাধি পাচ্ছি, সেটা হচ্ছে ক্লাস কি রোশনি, অর্থাৎ ক্লাসের যে রোশনি, সেটা কেন বলছেন, যে ক্লাসের ভালো ছাত্র হওয়ার জন্য এই উপাধি তিনি লাভ করছেন। আরেকটি উপাধি পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে লেখকদের লেখক। মৃত্যুটা একটু দেখে নিই, 1965 সালে 30শে মার্চ বিহারের পূর্ণিয়া জেলায় মৃত্যুবরণ করছেন। এবার তার প্রত্যেকটি রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দেখুন, প্রথম উপন্যাস জাগরী, প্রকাশকাল অক্টোবর 1945। এই উপন্যাসের আরও বিস্তারিত আমরা তথ্য দেখে নেব। সেটা হচ্ছে উপন্যাসের ভূমিকা। প্রথম প্রকাশকালে ভূমিকা লেখেন স্বয়ং লেখক, অর্থাৎ নিজেই তিনি ভূমিকা লিখছেন। উৎসর্গ কাদের বলছে, দেখুন উৎসর্গটা আমাদের ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, যে সকল অখ্যাতনামা রাজনৈতিক কর্মীর কর্মনিষ্ঠা ও স্বার্থ ত্যাগের বিবরণ জাতীয় ইতিহাসে কোনোদিনই লিখিত হইবে না, তাহাদের স্মৃতির উদ্দেশ্যে। তাহলে ভীষণ ইম্পর্টেন্ট যে কাদেরকে তিনি উৎসর্গ করছেন, কী বিষয়। চৈত্র, বিলু, নীলু, নিহাল সিং, সখাবতীজি, সরস্বতী, হরেশ্বর, হরদার, দুবেজি প্রমুখ। এটা হচ্ছে এই উপন্যাসের চরিত্র। আর শ্রেণী, এটা হচ্ছে রাজনৈতিক উপন্যাস, সার্থক রাজনৈতিক উপন্যাস। উপন্যাসটির পটভূমি কি 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন বা গণ আন্দোলন, যাই বলুন না কেন, এই আন্দোলনের। আর হচ্ছে পরিচ্ছেদ, 4টি পরিচ্ছেদ কি হচ্ছে, ফাঁসি সেল বিলু, আপার ডিভিশন ওয়ার্ড বাবা, আওরাত কিতা মা, আর জেল গেট নীলু। এই 4টি হচ্ছে এই উপন্যাসের পরিচ্ছেদ এবং প্রত্যেকটি উপন্যাস। তবে হ্যাঁ, বই আপনারা পেতে পারেন ফাঁসি সেল, এখানে বিলু শব্দটা নাও পেতে পারেন, কারণ বিভিন্ন বই কিন্তু এটাই লেখা আছে। এবং আমি অলরেডি রচনাবলী ডাউনলোড করেছি এবং দেখেছি যে পরিচ্ছেদ না এখানে লেখা আছে ফাঁসি সেল বিলু, অথচ ফাঁসি সেল বিলু লেখার পরেও কিন্তু দেখা যাচ্ছে শুরু হচ্ছে ফাঁসি সেল এই দিয়ে। অনুবাদ, এই উপন্যাসটি 1965 সালে দ্য ভিগিল নামে ইংরেজিতে অনুবাদ করছেন লীলা রায়, এই অনাথ শঙ্কর রায়ের স্ত্রী কিন্তু তিনি। হিন্দি অনুবাদ 1948 সালে এই উপন্যাসের হিন্দি অনুবাদ করছেন নারায়ণ প্রসাদ ভার্মা, এবং এই গ্রন্থের ভূমিকা লিখে দিচ্ছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ভীষণ ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু আপনাদের পড়তে হবে। তাহলে অনুবাদ পাচ্ছি আমরা, হিন্দি অনুবাদ পাচ্ছি, কে ভূমিকা লিখে দিচ্ছে সেটা পাচ্ছি। আর প্রাসঙ্গিক তথ্যের মধ্যে এটি তার প্রথম প্রকাশিত উপন্যাস এবং এই উপন্যাসের জন্য তিনিই কিন্তু প্রথম রবীন্দ্র পুরস্কার পাচ্ছে। অলরেডি রবীন্দ্র পুরস্কার যখন চালু হয়েছে তার প্রথম প্রাপক তিনি। এবং এই উপন্যাসটির কাহিনী একটি রাত্রিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং এটি সতীনাথ ভাদুড়ীর প্রথম মুদ্রিত উপন্যাস। আর 1942-এ ভাগলপুর সেন্ট্রাল জেলের নির্জন সেলে বসে, অর্থাৎ 4 মাস ধরে তিনি লিখেছেন, অর্থাৎ তখন জেলে তিনি ছিলেন এবং সেই জেলে বসেই তিনি এই উপন্যাসটি লিখছেন। এবং এই উপন্যাসটির কিশোর সংস্করণ প্রকাশিত হয় 1945 সালের অক্টোবর মাসে। পুরস্কার, এই উপন্যাসটির জন্য অলরেডি একবার জানানো হয়েছে যে রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন 1950 সালে। এবং এই উপন্যাসটির সমালোচনা লিখছেন অতুল চন্দ্রগুপ্ত দেশ পত্রিকা, কত সালে, 1952 সালে 30শে চৈত্র। পরবর্তী আমরা উপন্যাস সম্পর্কে একটু দেখে নিই। চিত্রগুপ্তের ফাইল অলরেডি বলে দিয়েছি যে চিত্রগুপ্ত ছদ্মনামে তিনি এটি লিখছেন। এবং এই উপন্যাসটি প্রথম দিকে কিন্তু দেখুন মাতৃভূমি পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছিল, পরবর্তীকালে আবার মাসিক বসুমতী পত্রিকায় ধারাবাহিক প্রকাশিত, অর্থাৎ 2টি পত্রিকায় এই উপন্যাসটি, সমগ্র উপন্যাসটি প্রকাশিত হয়। প্রকাশকাল সেপ্টেম্বর 1949। এটিও কিন্তু একটি সার্থক রাজনৈতিক উপন্যাস, অর্থাৎ ধরনের দিক থেকে। আর পূর্বনাম মীনা কুমারী এবং মাসিক বসুমতী পত্রিকায় প্রকাশকালে এই নাম ছিল। এখানে আপনাদের একটা জানে রাখি, কখনো কখনো কোনো বইয়ে মহেশী দন্তনায়কার আছে, তার ম্যাক্সিমাম বই, অর্থাৎ মেন যে টেক্সট যেটা বলে দীর্ঘই দন্তনায়কার আছে কিন্তু।
পটভূমি বলিরামপুর জুট মিলে ট্রেড ইউনিয়ন আন্দোলনের ঘটনার পটভূমিতে এই উপন্যাসটি রচিত। চরিত্র মীনাকুমারী, শিবচন্দ্রিকা আর অভিমন্যু। প্রাসঙ্গিকতা এটি তার দ্বিতীয় প্রকাশিত উপন্যাস। পরবর্তীকালে তার বিখ্যাত উপন্যাস, যেটা লেখক বলছেন যে এটা তার বিখ্যাত উপন্যাস, সেই ঢোড়াই চরিত মানুষ, যে দুটি চরণে কিন্তু এটা বিভক্ত। দেখুন, প্রথম চরণের প্রকাশকাল 1949 আর দ্বিতীয় চরণের প্রকাশকাল 1951। এটি কিন্তু দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। এইটারও পূর্ব নাম ছিল, এই উপন্যাসটির পূর্ব নাম ছিল কি দেখুন, সঠিক ঢোড়াই চরিত মানুষ। যখন দেশ পত্রিকায় প্রকাশিত হচ্ছিল তখন কিন্তু এই উপন্যাসটির একটি পূর্ব নাম ছিল, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এই উপন্যাসের পটভূমি কি? এই উপন্যাসটির পটভূমি হচ্ছে উত্তর বিহারের যে গ্রাম অঞ্চলে 30 বছরের কাহিনী, অর্থাৎ 1915 থেকে 1945 এই সময়কালটা হচ্ছে এই উপন্যাসের পটভূমি। আর চরিত্রের মধ্যে পাওয়া যাচ্ছে ঢোড়াই, রামিয়া, বুধনি, ফুকন মণ্ডল, সামুর, মহতো বা মাহাতো, তারপরে বাবুলাল, ফুলঝরিয়া, ফুদনলাল, তারপরে রবিয়া, গিধর মণ্ডল, লাডলিবাবু, লক্ষ্মণিয়া, বিলটা প্রমুখ এই উপন্যাসের চরিত্র। এটিও কিন্তু রাজনৈতিক উপন্যাস। আর এই উপন্যাসটা গঠন একটু দেখে নিই, যে প্রথম দেখুন, যেহেতু প্রথম চরণ অলরেডি বলেছি কত সালে, আর এই প্রথম চরণে 4টি কাণ্ডে 48টি পরিচ্ছেদ রয়েছে। তাহলে আদি কাণ্ডে কটা? 5টি পরিচ্ছেদ, বাল্যকাণ্ডে 11টি পরিচ্ছেদ, পঞ্চায়েত কাণ্ডে 10টি পরিচ্ছেদ, রামিয়া কাণ্ডে 22টি পরিচ্ছেদ। আর দ্বিতীয় চরণে আমগুলো একটু দেখে নিই। দ্বিতীয় চরণে দেখুন, দ্বিতীয় চরণে 3টি কাণ্ড রয়েছে এবং 44টি পরিচ্ছেদ রয়েছে। কোন কাণ্ডে কটি? দেখুন, সাগিয়া কাণ্ডে 20টি, লঙ্কা কাণ্ডে 19টি পরিচ্ছেদ, হতাশা কাণ্ডে 5টি পরিচ্ছেদ। টোটাল ঢোড়াই চরিত মানুষ 2টি চরণ, মোট 7টি কাণ্ডে 92টি পরিচ্ছেদে বিভক্ত। তাহলে একটা বৃহৎ আকারের একটা উপন্যাস। অনুবাদ 1974 সালে হিন্দি ভাষায় অনুবাদ করছেন শ্রী গঙ্গাধর মধুকর। প্রাসঙ্গিক তত্ত্ব, এটি তার শ্রেষ্ঠ উপন্যাস এবং লেখক নিজেই বলছেন যে এটি তার শ্রেষ্ঠ উপন্যাস। এবং কবি তুলসীদাসের রামচরিত মানুষ গ্রন্থের আদলে তিনি এই উপন্যাসটি সাজিয়েছেন এবং এই উপন্যাসের পাত্রপাত্রীরা কিন্তু বাঙালি নন। এই উপন্যাসের কাহিনীর বিস্তৃতকাল 25 থেকে 30 বছরের। আর এটি সতীনাথ ভাদুড়ির সর্ববৃহৎ উপন্যাস। উপন্যাসটি সম্পর্কে একটু মন্তব্য দেখিনি, কে কী বলছেন দেখুন। যদি কোনো একটিমাত্র বই থেকে সতীনাথ ভাদুড়ি মানুষটিকে চিনতে হতো, আমি হয়তো জাগরি ছেড়ে ঢোড়াই চরিত মানুষকেই উল্লেখ করতাম। কে বলছেন? গোপাল হালদার। ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা বলছেন। আর একটা হচ্ছে রবীন্দ্র পরবর্তী যুগের শ্রেষ্ঠ 10খানি উপন্যাসের মধ্যে এই উপন্যাসের স্থান বেশ ওপরের দিকে, বলছেন সুনীল গঙ্গোপাধ্যায়। এবার তার অচিন রাগনের একটি দেখে নিই। প্রকাশকাল নভেম্বর 1954, অগ্রহায়ণ 1361। প্রাসঙ্গিক তত্ত্ব, এটি তার চতুর্থ প্রকাশিত উপন্যাস। এবং অচিন রাগিনীকে লেখক একটা কথা বলছেন যে টান ভালোবাসার গল্প বলছেন, টান ভালোবাসার গল্প। তাহলে পরীক্ষা আসতে পারে যে টান ভালোবাসার গল্প সতীনাথ ভাদুড়ি তার কোন উপন্যাস সম্পর্কে বলেছেন। সংকট এর আরেকটি উপন্যাস, প্রকাশকাল জুন 1957, আষাঢ় 1364। অধ্যায় 23টি। প্রাসঙ্গিক তথ্য আমরা একটু দেখে নিই এই উপন্যাসের কাহিনীর আরম্ভে একটি মুখবন্ধ লিখছেন। কি নাম? নাম সেক্রেটারি কথা, এই নামে। আর এটি সতীনাথ ভাদুড়ির জীবদ্দশায় প্রকাশিত শেষ উপন্যাস এবং এই কাহিনীর কথক হলেন বিশ্বাসজির প্রিয় শিষ্য সেক্রেটারি, অর্থাৎ সেক্রেটারি কিন্তু এই কাহিনীর কথক। আরেকটি উপন্যাস আমরা দেখে নিই, দিগ্ভ্রান্ত। তার আরেকটি উপন্যাস দিগ্ভ্রান্ত সম্পর্কে একটু দেখে নিই। প্রকাশকাল 1966, আর জ্যৈষ্ঠ 1373 হচ্ছে বঙ্গাব্দ। নামকরণ হচ্ছে দিগ্ভ্রান্ত নামের গল্পের সঙ্গে সাদৃশ্য রেখে দেশ পত্রিকায় প্রকাশকালে এই উপন্যাসটির নামকরণ করেন। এটি কবির কিন্তু দেওয়া নাম নয়, অর্থাৎ দেশ পত্রিকা তারা যখন প্রকাশ করেছে তখন তারা এই নামটি দিয়েছেন। গঠন, এটি 2টি খণ্ডে 23টি পরিচ্ছেদে বিভক্ত। প্রথম খণ্ড 1 থেকে 8 নম্বর পরিচ্ছেদ পর্যন্ত, আর বাকি খণ্ড 9 থেকে 23 পর্যন্ত মিলে কিন্তু এই দিগ্ভ্রান্ত উপন্যাসটি। প্রাসঙ্গিক তত্ত্ব, যে এই উপন্যাসটি প্রথম পুরুষে লেখা। ঢোড়াই এর মতো দিগ্ভ্রান্তের কাহিনীও প্রায় 25-30 বছর ব্যাপ্ত, অর্থাৎ 25-30 বছরের ঘটনা এখানে আছে। এবং এই উপন্যাসের উপকরণ ও জীবনসত্য লাভ করেছিলেন বৃন্দাবন ভ্রমণ থেকে, অর্থাৎ লেখক যখন বৃন্দাবন ভ্রমণ গিয়েছেন তখন এই উপন্যাসের উপকরণ এবং জীবনসত্য তিনি লাভ করছেন। ভীষণ ইম্পর্টেন্ট তথ্য। জারজ এটি একটি তার অসমাপ্ত উপন্যাস, যেটি তিনি সমাপ্ত করে যেতে পারেননি। এবার অন্যান্য বিষয়গুলো আমরা একটু দেখে নেব। সতীনাথ ভাদুড়ির ছোট গল্প সংকলন এবং তাদের তালিকা এবং তার কয়েকটি গল্প একটু দেখে নেব। দেখুন, প্রথম দেখুন আমরা গণনায়ক, যেটা প্রকাশকাল, এটা প্রকাশকাল 1948, বৈশাখ 1355। কটি গল্প রয়েছে? 5টি গল্প। তার মধ্যে গণনায়ক, এটা হচ্ছে তার এই গল্প গ্রন্থের প্রথম গল্প। তারপরে বন্যা, আন্টা বাংলা, পঙ্কতিলক ও ভূত। ভূত হচ্ছে এই গল্প গ্রন্থের শেষ গল্প। এখানে প্রাসঙ্গিক তথ্য হিসেবে দেখে দিচ্ছি যে এটা হচ্ছে কেদারনাথ বন্দ্যোপাধ্যায়কে এই গল্প গ্রন্থটি উৎসর্গ করছেন এবং লেখকের কথায় গল্পগুলি কিন্তু বিবরণমূলক। লেখক তার গল্পের শুরুতেই একটা জায়গায় উল্লেখ করছেন যে তার গল্পগুলো আসলে বিবরণমূলক।
পরে আরেকটি অপরিচিতা, এটি 1954 সালে প্রকাশকাল, 7টি গল্প রয়েছে। এবং অপরিচিতা এটা হচ্ছে প্রথম গল্প, অর্থাৎ এই গল্পগ্রন্থের প্রথম গল্প। তারপরে পরিচিতা, তারপরে রথের তলে, আর ঈর্ষা হচ্ছে এই গল্পগ্রন্থের কিন্তু শেষ গল্প। তাহলে ঈর্ষা শেষ গল্প আর অপরিচিতা হচ্ছে প্রথম গল্প। এরপর হচ্ছে চকাচকি, এটা প্রকাশকাল 1956, 8টি গল্প রয়েছে। তার মধ্যে চকাচকি হচ্ছে প্রথম গল্প। আর ডাকাতের মা আপনারা অনেকেই জানেন, পরিচিত, যেহেতু এটা একটা পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের যে সিলেবাস সেখানে রয়েছে। তারপরে রাজকবি, তারপরে মুনাফা ঠাকুরুন, আর হচ্ছে তবে কি দিয়ে, এটা হচ্ছে তার শেষ গল্প। তাহলে এখানে আমরা চকাচকি প্রথম গল্প পাচ্ছি, আর তবে কি এটা হচ্ছে তার শেষ গল্প পাচ্ছি কিন্তু আমরা। এরপর আমরা দেখুন পত্রলেখার বাবা, এটা মার্চ 1959 সালে প্রকাশকাল, 9টি গল্প রয়েছে। আর পত্রলেখার বাবা এটি তার হচ্ছে প্রথম গল্প। তাছাড়া কমান্ডার ইন চিফ আর ধস, এটি এই গল্পগ্রন্থের শেষ গল্প। আরও দুটো সংকলন দেখুন, জলভূমি পাচ্ছি আমরা, যে জলভূমি এটি হচ্ছে এপ্রিল 1962, 9টি গল্প রয়েছে। এই গল্পের প্রথম গল্প হচ্ছে মহিলা ইনচার্জ, এটি তার হচ্ছে প্রথম গল্প। কৃষ্ণকলি, জলভূমি, 2 অপরাধী আর হিসাব নিকাশ, এটি কিন্তু তার শেষ গল্প। এখানে একটা জিনিস আপনাদের জানি কি, হিসাব নিকাশের মাঝে কিন্তু একটা স্পেস হবে, অর্থাৎ হিসাব আলাদা, নিকাশ আলাদা। আর আলোক দৃষ্টি 10টি গল্প, এবং আলোক দৃষ্টি এটি তার প্রথম গল্প এই গল্পের গ্রন্থের। আর মার্চ এটা প্রকাশকাল কিন্তু 1964 সাল। আর অন্যান্য গল্পের মধ্যে ব্যর্থ তপস্যা, বায়োকেমি আর শর্মা, অর্থাৎ হিসাব, এই যে এটার লাস্ট গল্প হচ্ছে এটি। তিনি একটি ভ্রমণ কাহিনী লিখেছেন, সেই ভ্রমণ কাহিনী সম্পর্কে একটু জানবো। আর বাকি কিছু তিনি রচনা করেছেন, সেইগুলো একটু দেখে নেব। দেখুন, এরপরে রচনা হচ্ছে সত্যি ভ্রমণ কাহিনী, এটি হচ্ছে তার ভ্রমণ কাহিনী জাতীয়। এটা সেপ্টেম্বর 1951 সালে লেখা, প্রকাশকাল দুঃখিত। আর পত্রিকায় প্রকাশ, দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। এটি কিন্তু সতীনাথ ভাদুড়ির ভ্রমণ কাহিনী। এবং এই গ্রন্থটি 1949 থেকে 50 খ্রিস্টাব্দের মধ্যে প্যারিস ভ্রমণের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিয়েই তিনি কিন্তু একটি লিখছেন, অর্থাৎ তার একটি মাত্র ভ্রমণ কাহিনী লিখেছেন, সেটা হচ্ছে সত্যি ভ্রমণ কাহিনী। আর আরেকটি নাটক লিখেছেন, সেই নাটকটি এবার একটু দেখে নেব। যে দেখুন, নাটকটি সম্পর্কে দেখে নেব কী আছে নাটকে। যে পারবে না ওদের সঙ্গে, একটি তার নাটক, পত্রিকায় প্রকাশ, এটা 1951 সালে পরিচয় পত্রিকাটা প্রকাশিত হচ্ছে। বিষয়বস্তু, এই নাটকে অসাধু ব্যবসায়ী সততাকে ব্যঙ্গ করা হয়েছে। এবং এটি কিন্তু মুনাফা ঠাকুরন গল্পের পটভূমি, অর্থাৎ এটা দুঃখিত ঠাকুরুন হবে, ঠাকুরুন এই গল্পের পটভূমি। আর অভিনয় হচ্ছে এটি কলকাতার মুক্তাঙ্গন মঞ্চে কিন্তু এই নাটকটি অভিনীত হয়েছে। তিনি কিছু প্রবন্ধ লিখেছেন, এবং সেই প্রবন্ধগুলোর নাম একটু দেখে নেব। আর কিছু কবিতা লিখেছে, সেইগুলোর সম্পর্কেও একটু দেখে নেব। দেখুন, তাহলে প্রবন্ধ নিয়ে সতীনাথের কয়েকটি প্রবন্ধ লিখেছেন। একটা হচ্ছে হাই রবীন্দ্রনাথ, আর একটা হচ্ছে আমিও কালিদাস, উপন্যাস ও ভূগোল, তারপরে মধুসূদন ও লাফতেন, অসংকোচ, আর ইংল্যান্ডে গান্ধীজি। আরও অনেকগুলো তিনি প্রবন্ধ লিখেছেন, তার মধ্যে আমি কয়েকটি রেখেছি বাছাইকৃতভাবে। আর কবিতা, তিনি কয়েকটি কবিতা লিখেছেন। দেখুন, গোপাল জাগো জাগো, দিবার স্বপ্ন, দিন পঞ্চি, মোচের লড়াই আর মোহনপুরের ছবি। সতীনাথ মোটামুটি এই কটি কবিতা লিখেছেন। আর কিছু প্রবন্ধ বললাম, তারপরে একটি নাটক, একটি তিনি রচনা করেছেন ভ্রমণ কাহিনী। মোটামুটি এই ছিল আজকের আলোচনাটি আপনাদের কতটা উপকার এলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে, এবং যাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।